আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো বাড়ি ভাই? জি ফজলু ভাই, আমরা আপনার কর্মী। আমরা দীর্ঘদিন ধরে আপনাকে আমরা অনুসরণ করে আসছি এবং আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আপনি ৭১-এ যে বয়সে যুদ্ধ করেছেন, আজকে যারা নেতৃত্বে আছেন, ছাত্র নেতৃত্বে, তারা কিন্তু আপনার ৭১-এর বয়সের চেয়েও তুলনামূলকভাবে সিনিয়র। আপনি আরো কম বয়সে আপনি যুদ্ধে গিয়েছেন। আপনার সেই শপথ, সেই নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এত বছর পর এসে যে যে অবস্থায় দেখছেন, আপনার অনুভূতিটা, আপনার কি ফিলিংস, আপনি আপনার ইয়েটা আমাদের শেয়ার করেন আপনি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন আমাদের বাংলাদেশের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আপনি যেখান থেকে করছেন, যে দেশ থেকে, তাদেরকেও আমি আমার অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এটা সত্য বলেছেন যে আমি 23 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধের শেষে আমার বয়স হয়েছিল 16ই ডিসেম্বরে, 23 বছর 9 মাস। ঠিক আছে, আমি তো সেই বয়সে যুদ্ধে গিয়েছিলাম। তো আজকে যারা এই 5ই আগস্টের যুদ্ধটা যারা করেছে, যাদের কথা আপনি জিজ্ঞেস করলেন, আমার কাছে যত সুস্পষ্ট ছিল ৭১ সনের মুক্তিযুদ্ধের ব্যাপারটা, আজকে 5.5 মাস পরে এসে বা 5 মাস পরে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি 5ই আগস্টের ব্যাপারটাকে যেভাবে দেখেছিলাম, আসল ব্যাপারটা সেটা নয়। আসল ব্যাপারটা যেন বাংলাদেশ একটা ভিন্ন একটা করিডোরে গিয়ে ঢুকছে। সেই করিডোরটা বাংলাদেশের করিডোর, মুক্তিযুদ্ধের করিডোর না। সেই পথ মুক্তিযুদ্ধের পথ না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি ভুল হলে নিজেকে খুব খুব সুখী মনে করব। আমি আমি খুব আনন্দ যদি আমি ভুল হই, কিন্তু আমার ভুল হওয়ার যেন স্কোপ কম। কারণ 5ই আগস্টের পরে আমি যেটা আশা করেছিলাম, দেশ যেদিকে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ঠিক আছে, 1-2 বছর তারা চালাবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এই ব্যাপারে আমার কোনো কথা ছিল না। আমি প্রথম দিন থেকে তাদেরকে সাপোর্ট করেছি, সরকারকেও সাপোর্ট করেছি, ছাত্র নেতৃবৃন্দকেও সাপোর্ট করেছি। কিন্তু তারপরে আমি তাদের মধ্যে চলার পথে, তাদের কথায়, তাদের আচরণে, তাদের কর্মে আমি যা পাচ্ছি, সেটা আমার পাওয়ার কথা ছিল না, বা সেটা আমি এক্সপেক্টও করি নাই। এখন যেন মনে হচ্ছে বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের বাইরে চলে যাবে বা যাচ্ছে, বা যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। ৭১-কে তারা ছোট করতে চায়, ৭১-কে তারা বলতে গেলে বাদ দিয়ে দিতে চায়, ইতিহাসের মৃত জিনিস হিসাবে তারা উপস্থাপন করতে চায়। এটা আমার কাছে মনে হচ্ছে, না হলেই ভালো হইতো। কিছুদিন যাবত এই ফাইটটা আমরা করছি। গত 3 দিন আগে 9 তারিখে আমরা বিএনপির মুক্তিযোদ্ধা দলের একটা মিটিং করেছি প্রেস ক্লাবে, যেখানে হাজারো মুক্তিযোদ্ধা ছিল। তারা একদম জীবন দিয়ে, জীবনের শেষ প্রাঙ্গণে এসে বলে গেছে, শেষ প্রান্তে এসে বলে গেছে, বাংলাদেশে যদি থাকতে হয়, মুক্তিযুদ্ধ থাকতে হবে। এই জায়গা থেকে যেন দেশটা সরে যাওয়ার একটা চক্রান্ত চলছে। এক। দুই হলো, আমার কাছে মনে হচ্ছে যাদের এই ধরনের লোকজনকে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার করবে, যাদের কোনো চরিত্র এখন আর চিনতে পারতেছে না, এদের যোগ্যতা নিয়ে আমার এখন বারবার প্রশ্ন উঠছে যে একটা দেশ চালানোর জন্য মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ চালানোর কোন ধরনের অভিজ্ঞতা বা যোগ্যতা তাদের আছে কিনা। এই প্রশ্নটা আমার না, শুধু সারা দেশের মানুষের বলছে, দেশ যেন চলছে না। কে এই দেশের মূল নেতৃত্ব, কোথা থেকে দেশ চলছে, কে দেশ পরিচালনা করছে, কারা করছে, বিপদে পড়লে কোথায় যেতে হবে, এই যে একটা অনিশ্চিত এবং হতাশাব্যঞ্জক অবস্থা, সেই অবস্থাটাই দেশে চলছে। আমরা মনে দেখুন, করেছিলাম আমি এখানে একটু যোগ করি আপনার সাথে। মনে করেন আপনারা ৭২-এ বাংলাদেশ যখন নতুন যাত্রা শুরু হয়, ৭২-এ কিন্তু ছাত্রলীগের মধ্যে একটা ভাঙন আসে। ভাঙনের সময়ও
যারা ভাঙনের যে পথে, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে আলাদা ছাত্রলীগের পথে যান, তারাও কিন্তু মুক্তিযুদ্ধটাকে ধারণ করেছেন, তারা মুক্তিযুদ্ধটাকে বর্জন করেন নাই। কিন্তু আজকের এই নেতৃত্ব মুক্তিযুদ্ধ, ৭১ বা ৭২-এর সংবিধান বা বঙ্গবন্ধু শেখ মুজিব অপ্রাসঙ্গিক বলা, এই বিষয়গুলা প্লাস হচ্ছে ৭১-এ পরাজিত শক্তি এবং ৭৫-এ পরাজিত শক্তি, এখানে একটা অভিন্ন একটা অবস্থান দেখা যাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন সেটা? আমি আপনাকে বলি, জিনিসগুলো আস্তে আস্তে সামনে আসছে এবং তারা খুব বুদ্ধিমত্তা সহকারে, যারা পিছন থেকে কাজটা করছে, অন্ধকারের শক্তি যারা করছে কাজটা, তারা খুব এটাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সামনে আনছে, আমার কাছে তাই মনে হচ্ছে। কাজে বুঝতে একটু সময় লাগতেছে, কিন্তু বুঝতে পারবো না তা না। হ্যাঁ, এটাই আপনি ঠিক বলেছেন, তাদের তো এই কাজ করার কথা না। মুক্তিযুদ্ধ কি, ৭২-এর সংবিধান কি, ছুঁড়ে ফেলে দিব, কবর দিয়ে দিব, এইসব কথা বলার তো তাদের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তারা তো আসছে এই দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে, অন্তর্বর্তীকালীন সংস্কার তারা বলতেছে আমরা সংস্কার করব, ওইটাও দেখতেছি কি সংস্কার করবে। আমার কাছে খুব পিকুটার মনে হচ্ছে এখন। আমি নিজেকে এখন খুব দুর্ভাগ্য মনে করতেছি যে বাংলাদেশের কিছুই কেন আমি বুঝতে পারি তা কোথায়, এরা কি করছে। এরা সংস্কারের নামে কি অনন্তকাল ক্ষমতায় থাকতে চায়? সংস্কার তো আমি মনে করি ওই আমরা যেদিন পাহাড়ের গোড়ায় ছিল মানুষ, সেখান থেকে ধরে অনন্তকাল কিয়ামত পর্যন্ত সংস্কার তো থামবে না। তো এই সংস্কারকে তারা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকতে চায়। এই যে লোভের আত্মা, আমি আজকে এটাই বললাম, এই যে লোভের আত্মার একটা সন্নিবেশ ঘটেছে এই মন্ত্রিসভা বর্গ বা উপদেষ্টা পরিণত লোভী। এরা বিনা ভোটে, বিনা মানে রিপ্রেজেন্টেশনে এরা বাংলাদেশের ক্ষমতা অনন্তকাল থাকতে চায়। এখন কি হবে আমি জানি না, এবং সেটা হওয়ার জন্য আইনে আবার ৭৫-এর খুন, আমি এদেরকে খুনি বলি না তো। কয়েকদিন আগে যে নরপশু নরাদম একটা মেজর যে সাক্ষাৎকার দিল, আমি তো ওরে বলি ১৭৫৭ সালে মুহাম্মদী বেগের সঙ্গে পূর্বপুরুষের দেখা হয়েছিল। একটা অসহায় মানুষ নিবৃতে ঘুমিয়ে আছে নিজের বাড়িতে, তাকে হত্যা করে সপরিবারে শিশু বাচ্চাটা সহ, এগুলো আবার বড় বড় করে খুনি করে ইহুদিদের যে খুনি ছিল, ইমাম হোসেনকে যে খুন করেছিল সেই খুনি, তার নামটা শিয়ার। হয় শিওয়ালের বংশধর, তা না হলে আধুনিক জগতে ১৭৫৭ সালে মোহাম্মদী বেগের বংশধর। এদের কথা শুনতে হবে, এদের কথা শুনে আবার হাততালি দিতে হবে, আবার তাদের কথা শুনলে মন্তব্য করতে হবে। এরা তো এই পৃথিবী কে অন্ধকার করছে, পশু নরদম এবং পৃথিবীর সবচেয়ে জনগণ প্রকৃতির জাল আছে, এই এদের সন্তান হলো এরা। এইসব প্রশ্নের উত্তর দিতে চাই না, এরা কেন সামনে আসছে। এই কারণে আমি মনে করি ইউনূস সাহেবকে এখন জানা দরকার বা জিজ্ঞাসা করা দরকার। আপনাকে তো আমি ফজলুর রহমান বলেছিলাম 10টা প্রধানমন্ত্রীর উপরে আপনি বাংলার শ্রেষ্ঠ সন্তান। ১০০ বছর আগে অথবা পরে আপনার মতো বাংলার সন্তান আসতে পারে কিনা আমার বিশ্বাস নাই। আপনি বাংলার শ্রেষ্ঠ সন্তান। এখন আপনি ইউনূস সাহেব এটা কি দেখাচ্ছেন? আপনাকে রেখে রেখে খুনরা সব এসে এক হইতেছে। এই দেশে মুক্তিযুদ্ধকে ছুড়ে ফেলার জন্য সমস্ত রাজাকার আলবদররা এক হইতেছে, তারা বুক ফুলায় কথা বলতেছে। এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা ৩০ লাখ লোক জীবন দেয় নাই। কাজে আজকে আমি আপনাকে বলতেছি, এই যে চক্রান্ত হচ্ছে, এই কারণে আমি বলছি আমি আর এখন নিজেকে বুঝতেছি না। ৫ই আগস্ট আপনি বীর মুক্তিযোদ্ধা, ৭১-এ আপনাদের বীরত্বে যুদ্ধে আমাদের এই স্বাধীন দেশ, ৭১-এ যাদেরকে আপনারা পরাজিত করেছিলেন, সেই জামাতি ইসলামী, সেই জামাতি ইসলামী আজ বলছে জামাতি ইসলামী এবং সেনাবাহিনী এই দুটাই কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি। এর বাইরে তার দেশপ্রেমের সংজ্ঞা তৈরি করছে তাদের মাধ্যমে। তারা
আমি আজকে আপনাকে বলতে চাই, এই কথাগুলোর উত্তর আমি বহুবার দিচ্ছি, এখনো আপনাকে দিচ্ছি। ওই যে সেনাবাহিনী আর তারাই বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, এটা সেনাবাহিনীর ব্যাপারটা নিশ্চয়ই সেনাবাহিনীর সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের সঙ্গে ঐক্য করে তাদের সঙ্গে নাম মিশিয়ে যে আলবদর রাজাকারের গোষ্ঠী আজকে 54 বছর পরে সময় এবং সুযোগে একটা চক্রান্তের মাধ্যমে এই দেশে এটা করছে, যদি তারা এখান থেকে সরে না আসে আর সবাইকে যদি বলতে চায় তারা দেশপ্রেমিক, আমরা সব দেশদ্রোহী, এই কথা বলতে চায়, এর কিন্তু খেসারত তাদেরকে কঠিন ভাবে দিতে হবে। আমি কথাটা বললাম, এই দেশে যে বলতেছে 5ই আগস্টকে বলতেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, না, আমার কাছে যেন মনে হচ্ছে মুক্তিযুদ্ধটা হওয়ার একটা একটা সময় যেন আসছে, যেখানে প্রতিষ্ঠিত হবে ৭১-এর মুক্তিযুদ্ধে ইমরান খানের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার অভিযোগে আমরা যে রাষ্ট্র ধরেছিলাম সেই গণতন্ত্র এদেশে থাকবে কিনা, যেখানে সিদ্ধান্ত হবে এবং যেখানে প্রতিষ্ঠিত হবে ফাইনালি এই দেশের গরিবের পেটের ভাত, পণ্যের কাপড়, গরিব মানুষের সংসারে শান্তি আসবে কিনা, যেখানে সিদ্ধান্ত হবে এই দেশের সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটা দেশ হবে কিনা, যেখানে সিদ্ধান্ত হবে এই দেশ পৃথিবীর বুকে পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে দাঁড়াবে কিনা, সেইটা হবে নাকি এই দেশ খুনিদের দেশ হবে, আলবদর রাজাকারের দেশ হবে, নাকি এই দেশ নতুন জঙ্গি শক্তির দেশ হবে, নাকি এই দেশ ধর্ম ব্যবসায়ীদের নেতৃত্বে এই দেশ হবে, এটা আমি মনে করি এই সিদ্ধান্তটা করার জন্য একটা ফাইনাল রাজনৈতিক যুদ্ধ বোধহয় সামনে আছে। সেই যুদ্ধটার জন্য এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রস্তুত হতে হবে বলে আমি মনে করি। এর বাইরে আর কোন পথ আছে? কারণ আমি আজকে যেমন ইমাম সাহেব, উনাকে আমি 100 বার শ্রদ্ধা করি, কিন্তু বাংলাদেশের মানুষ বলতে বুঝে কিছু, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলে পেলেরে বুঝে, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশে নতুন করে তৈরি করবে, এরাই নেতা উনি। তারা 18 কোটি মানুষের কি হবে? এরা কারা? এদেরকে তো চিনে ফেললাম গত 5 মাসে। এদেরকে বাংলাদেশের মানুষ চিনতে তো কোনো ভুল করতেছে না। এই যে যারা নিজেদেরকে কি বলতেছে সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা বলতেছে, এদেরকে তো এখন মানুষ আর ঘৃণা করতে শুরু করতে আমি বলি, কিন্তু আসলে মানুষ অলরেডি ঘৃণা করে ফেলছে এবং এদের কোনো কথা, এদেরকে দেখলে এদের এখন পুলিশ নিয়ে চলতে হয়, এদের এখন 3 কোটি টাকার গাড়িতে চলতে হয়, এদের এখন বিমানে বা হেলিকপ্টারে চলতে হয়, মানুষের সঙ্গে এদের কোনো সংযোগ নাই। সকাল বিকাল রাত্র দুপুর এদের পোশাক বদলাইতে হয়, চেহারা সুন্দর করতে হয়, পালিশ করতে হয়। আমি তাই বলতে চাই, এদেরকে তো মানুষ চিনে ফেলছে। ইউনূস সাহেব তো এদের উপরে সাংঘাতিক নির্ভর করতেছেন কেন, আমি তো বুঝলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি ভুল করতেছেন? 85 বছর বয়সে আপনি তো বাঙালি মুসলমানের সন্তান, নোবেল এনে দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছিলেন। আমি মনে করি ইউনূস সাহেবকে নতুন ভাবে চিন্তা করা উচিত এবং দ্রুত এই দেশে একটা সঠিক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। জনগণের প্রতিনিধিরা বুঝবে এই দেশের সংস্কার কি হবে, সংবিধান কি হবে, এই দেশ কিভাবে চলবে। আর কারো তার অধিকার নাই এর উপরে হাত দিয়ে না। আপনার কি মনে হয় তাদের এমন কোন গোল তারা তৈরি করেছে, তাদের নতুন দলটা আগে হবে, নতুন দলটার একটা ভিত্তি তারা আগে করতে চায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে, এরপরে জাতীয় নির্বাচনে যাবে। তারা ঢাকা রূপায়ণ টাওয়ারে 2টা ফ্লোর নিয়ে বিশাল তাদের অফিস, এখন গুলশানে অফিস নিয়ে তাদের ইংরেজি এবং বাংলা দৈনিক বের করার কাজ শুরু হয়েছে। এমন সমস্ত কাজগুলোর মাধ্যমে আগে তাদের কিংস পার্টিটা হবে, তারপরে নির্বাচনে যাবে। কি মনে হচ্ছে আপনার? আমি অনেকগুলো রঙের কথা শুনতেছি বাংলাদেশে। এই রঙের কথা যেটা বলছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কিংস পার্টি করতে গিয়া। আমি তাদেরকে চিনি যারা রং বেরঙ্গের কথাগুলা বলতেছেন। হ্যাঁ, যারা বলতেছেন স্থানীয় সরকার ইলেকশন হবে। কিসের স্থানীয় সরকার ইলেকশন দেয়ার? তারা কে? স্থানীয় সরকার ইলেকশন দেবে, যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার
যখন থাকবে তখন নির্বাচন কমিশন স্থানীয় সরকার ইলেকশন দিবে। এখন তো স্থানীয় সরকার ইলেকশন একটা বাহানা, এই বাহানার মাধ্যমে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় এবং ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে এই দেশে তারা তাদের কুৎসিত যে ফিলোসফি এখন তাদের সামনে নিয়ে আসতে চায় সেইটাকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতেছি তারা তো ঘুরে আমি তো বুঝলাম না, আমার কাছে অনেক লাগে এসব ছেলে পেলে যাদের বাড়ি দেখি ঘর দেখি, আমার কাছে সব ইতিহাস কিন্তু আইসা গেছে, ঘর আছে দুয়ার নাই, এই বাদ আছে ঘর নাই। এই কয়েকদিন আগে প্রাইভেট পড়া চলছে, কয়েকদিন আগেও মুনাফিকি করে ছাত্রলীগের থেকে ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছ থেকে 2 টাকা নিয়ে ভাত খাইছে। সেসব ছেলে পেলেরা এখন যা শুনি, আমরা বলি না, সবাই বলছে ইউটিউব আসে কোটি 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 টাকার মালিক হয়ে গেছে এবং তার লাখ লাখ টাকা মানুষকে অনুদান দেয়, লাখ লাখ টাকা প্রতিদিন, একসাথে 2 লাখ 5 লাখ 7 লাখ। এই যে অবস্থাটা শুনে আসছে, আমি তো বুঝতেছি না ইউনুস সাহেব কি এখন কি ধর্ম কিনা যে তিনি সমস্ত কাজটা করাচ্ছেন। কারণ ওর জাতিসংঘের বক্তৃতাটা সবসময় আমার কানে বাজে, মিটিউকুলাস। এই যে আমি কি বলবো, বাঙালি জাতি কি ব্লাফ খাইলো? বাঙালি জাতি কি সেই যে মুনাফিকের হাতে এখন নিশ্চিন্ত অবস্থা আসলো? আমি তো সবসময় বলি এই বাংলাদেশ শুধু বেলিচা মিলায় ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত দেব ফুটে। আমি সবসময় কথাটা বলি, কিন্তু এদেশ কাউকে ছাড়বে না অন্যায় করলে, দিন রাখতে পারে। বাঙালি একটা একটা দোষ আছে, যখন ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায়, কিন্তু জাগে যখন বাঘের চেয়ে শক্তিমান হয়ে গর্জন করিয়া অত্যাচারীকে নির্মূল করে। বাঙালি জাগলেও পায় না এবং জাগবে এবং জাগছেও, মানুষ দেখতেছে তারা কি করতেছে। আমার কাছে এখন বাংলাদেশটা একটা হতাশ দেশ হিসাবে আমার সামনে প্রতিভাত হচ্ছে এবং কিছু বলেন। সাম্প্রতিক সময়ে মামুনুল হকের একটা বক্তব্য শুনেছেন কিনা জানি না, আমরা খেয়াল করলাম এটা অনলাইনে ভাসছে মামুনুলের বক্তব্যটা। মামুনুল হক এখানে বলেছেন 5 আগস্ট দেশে ইসলামী বিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব হওয়ার কারণে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে যত ভাস্কর্য আছে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। উনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী সংবিধান যেটা হবে, সংবিধানে যদি জনগণের সার্বভৌমত্ব এমন কোন শব্দ যদি থাকে, ওই সংবিধান তারা প্রত্যাখ্যান করবেন। এটা হচ্ছে ইসলামী সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব থাকতে হবে সংবিধানের মূল বক্তব্য। এর বাইরে যদি কিছু হয় তারা নতুন করে আন্দোলন সংগ্রাম শুরু করবেন। আমি জানি না মামুনুল হক সাহেব কি বলছে, আমি শুনি, সব শুনি না তা না, কিন্তু একটা আছে নর্মাল প্রলাপ আর একটা আছে পাগলের প্রলাপ। আমরা এখন পর্যন্ত এইগুলাকে পাগলের প্রলাপ হিসাবে দেখতেছি, কিন্তু চিন্তাও আছে। কারণ আমি জানি মামুনুল হক সাহেব যত বড় ওই যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করে খুব জোরে কথা বলে তার অতীত কি ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহ উপরে আমি বলতে পারি। আমি জানি যে এই দেশে কত পার্সেন্ট ইসলামী, ওই যে তারা বলে ইসলাম শাসন প্রবর্তন করতে চায় কত পার্সেন্ট মানুষ, তাহলে তারা ভোট করে আসুক না দেখি। বাপের বেটা হইলে উনি যদি মুফতি শাহ আজিজুল হক সাহেবের বাপের বেটা না কোন সিট থেকে উনি দাঁড়ায় দেখাক না যে আমি ওই সিট থেকে আমি পাস করছি। মানুষের ছাড়া, ভোট ছাড়া, মানুষের সম্মতি ছাড়া, ওই জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন যত কথা আমি চ্যালেঞ্জ করলাম, তারা মানুষের কাছে যায়। যদি 10% উপরে ভোট পায়, ইলেকশনের পরে আবার আমার সাথে আপনার টকশো করে বলেন আপনার কথা তো মিথ্যা প্রমাণিত হইল। বড় বড় কথা বলতে পারে। ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এরা ধর্ম ব্যবসায়ী। এই যে শীতকাল আছে, এখন মোল্লা মুন্সিদের ধর্ম ব্যবসা শুরু হয়েছে। আগে শীতকালে কত আনন্দ হইতো, পিঠা ছিল হতো মানুষের বাড়িতে, আগে সুন্দর নাটক হতো, যাত্রা গান হতো, মিলাদ শরীফ হতো, হতো, আগে বড় গান হতো, সব হতো, মাদারের গান হতো, শীতকালে অনেক কিছু হতো। কারণ শীতকালটাকে শুধু এখন মোল্লা মুন্সিদের এই যে ওই সারা জায়গা রাজনৈতিক
ধর্মের নামে রাজনৈতিক বক্তৃতা করার একটা উসিলা পাইছে মোল্লা মুন্সিরা, এটাও থাকবে না। এটা একদিন মানুষ প্রতিবাদ করবে যে 100 মাইক লাগাইয়া আমার রোগী বাবার ঘুম ভাঙ্গায় না, আমার মৃত পদযাত্রী সন্তানের ঘুম সারা রাত তুমি ধ্বংস করে আমার ছেলেরে মাইরো না, তোমার এইসব কথা, ওই ওই যে কিচ্ছা কাহিনীর কথা আমি শুনতে চাই না। তারা যে ওয়াজ করে, দিস ইজ নট ইসলামিক ওয়াজ, এটা রাজনৈতিক ওয়াজ, ধর্ম ব্যবসায়ীদের ওয়াজ। এবং তারা যারা স্বপ্ন দেখতেছে ইট উইল নেভার বি, আমি আবার বলছি ইট উইল নেভার বি। যদি পৃথিবীতে বাঙালি বেঁচে থাকে তাহলে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, আর মুক্তিযুদ্ধ বেঁচে থাকলে মুক্তিযোদ্ধা যতদিন আছে এদের সেই দুঃস্বপ্ন কোনোদিন পূরণ হবে না। স্বাধীনতার এত বছর পর এসে শহীদের সংখ্যা 3 লাখ না 30 লাখ, এই এই বিতর্কের কারণটা কি মনে হয় আপনার? স্বাধীনতার এত বছর পরে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লাখ না 3 লাখ, এই বিতর্কটা কার জন্য মনে হচ্ছে আপনার? এটা হলো 30 লাখ না 3 লাখ, এই কথাগুলো যারা বলে তাদের ইতিহাসের জ্ঞান কম। এই সংখ্যাগুলো হলো প্রতীকী সংখ্যা। আমি সবসময় বলি যে দ্বিতীয় মহাযুদ্ধে 3 কোটি লোক মারা গেছে, এটা কে গণছে কোথায়? এটা হলো প্রতীকী সংখ্যা। এটা একটা যুদ্ধকে গ্লোবাস করে। 30 লাখ লোক মারা গেছে না 3 লাখ মারা গেছে, এটা যারা বিতর্ক করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক করতে চায়। কিন্তু রিয়েল কথা হলো 30 লাখ লোক হলো বাংলাদেশের গ্লোরিয়াস সংখ্যা, এটাই প্রতীকী সংখ্যা। 30 লাখ মারা গেছে, এটা একটা কম না বেশি, এটা গুনে আসুক গিয়া। এই যারা বলে তারা সঠিক বলে না কথাটা। এটা এক সময় অনেকেই বলতো, কিন্তু অনেকেই থেমে গেছে, এখন এই কথাটা আর বলে না। এটা ওই খুনিরা বলে, বঙ্গবন্ধুর যারা খুনি এরা বলে। এক সময় দেখছি যে বিএনপির মতো দলের কথাটা বলছে, এখন তারা বুঝতে পারছে যে এটা একটা প্রতীকী সংখ্যা, এই সংখ্যাটাকে নিয়ে কন্ট্রাডিকশন করার কিছু নাই। অন্য দল এটা করছে, তারা বলছে এটা নিয়ে কন্ট্রাডিকশন করার কিছু নাই, এটা প্রতীকী সংখ্যা। আপনার কি মনে হয় দেশে কোনো একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চলছে? খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা মানুষ মনে করে এখন যদি দেশে সাধারণ নির্বাচন হয়, বিএনপির যে অবস্থান এখন, বিএনপি মেজরিটি পাওয়ার কথা এই মুহূর্তে, বিএনপিকে ঠেকানোর জন্য জামাত, ছাত্রদের নতুন সংগঠন, ইসলামী সংগঠনগুলো মিলে কোনো একটা চেষ্টা কি শুরু হয়েছে বাংলাদেশে, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে? আমি খুব সুস্পষ্ট কথা বলি, আমি একজন মুক্তিযোদ্ধা। বিএনপি একজন মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠা করছিলেন, তার নাম জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়া প্রেসিডেন্ট দিয়ে। সেই জিয়াউর রহমান সাহেব নাই, কিন্তু তার উপযুক্ত সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, যার জনপ্রিয়তা বাংলাদেশে এখনো সবচেয়ে ব্যক্তি হিসাবে বেশি। এবং আমাদের যে সেকেন্ড লিডার বামপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত মেচুর। জনগণের যে অবস্থা, বিএনপিকে আমি একদিন বলছি, আপনারা শুনেন না, আমি একদিন বলছি বিএনপিকে অনেকে ছোট করার জন্য ওই জামাতিরা, স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় অবৈধভাবে, তারা ইউটিউব ছেড়ে বিএনপি যে কত খারাপ, বিএনপির লোক যে কত চান্দাবাজি রাহাজানি করছে, এটা কিছু বাদ রাখে না। কিন্তু আমি আপনাকে প্রকৃষ্ট এবং প্রকৃত কথাটা বলছি, এখনো ভোট হইলে পরে বিএনপি ইনশাল্লাহ 2/3 মেজের উপরে সিট পাবে। এবং ওই যে জামাত নতুন শক্তি কি বলেন, একটা ছেলে নতুন শক্তির একজন কি লিডার, আমি জিজ্ঞাসা একজন নেতা আইসেন 2 বার উপজেলা চেয়ারম্যান, আমি জিজ্ঞাসা ওই ছেলেটাকে চিনেন নাকি, ও তখন বিশ্বের নেতা হয়ে বসছে, নতুন দলের নেতা। চিনতাম না, আমি কিছুদিন আগে চিনলাম ওর প্রমুখ। আমি কোন জনপ্রিয়তা কেমন, ইলেকশনে দাঁড়াইলে ও জামানত বাজেয়াপ্ত হবে, ও আর ন্যাশনাল লিডার। ওই জামাত যাদের কিনা চক্রান্ত করছে, আমি কথাটা খুব বলতে চাই। এবং জামাত যে চক্রান্তের মধ্যে আছে, সেনাবাহিনী দেশপ্রেমিক আর তারা দেশপ্রেমী, এই কথা করে সেনাবাহিনীকে বলতে পারবে না, কারণ সেনাবাহিনী যাই হুঁয়ার দেয় জামাত কারা। সব লোকের সমস্ত ইসলাম ব্যবসায়ী শক্তির ইসলাম
ইসলাম সম্পূর্ণ ভোট করে দেখুক, 15% ভোট পেলে আমি বলবো তারা অনেক আগাইছে। এর বেশি একটা ভোট পাইলে তাদের সাথে ইলেকশনের পরে আমার দেখা হবে, আমাকে যাতে তারা লজ্জা দেয় যে আপনি তো কিছু জানেন না। এদের ব্যাপারে আমি ভোট করে আসলে চক্রান্ত করতেছে কেউ, সেটা তো আমি বুঝতে পারতাছি। অনন্তকাল যতদিন এই দেশে এই দেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, ধর্ম ব্যবসায়ী শক্তি কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে পারবে না বলে এটা বোঝাই তারা চক্রান্ত করতেছে। তবে সেই চক্রান্ত সাকসেসফুল হবে না। আপনি মুক্তিযোদ্ধা, আপনি তখন আপনার তখনও বা এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার নেতা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা অপ্রাসঙ্গিক করে দিতে চায়। এটাকে কিভাবে আপনি বলবেন? আমি এই কথাটা একদিন বলে ফেলছি, শুনুন, আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধে যেখানে আছে এখানে বঙ্গবন্ধু থাকবে, সারা দেশের নেতা থাকবে। ভুল ত্রুটি সহ মানুষ, বঙ্গবন্ধু মানুষ, তার হয়তো বা কিছু ভুল ত্রুটি হইতে পারে, সেটা আমি অস্বীকার করবো না। কিন্তু মুক্তিযুদ্ধের নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের কেউ ওদের কি অপ্রাসঙ্গিক করে দেবে, এরকম বাপের বেটা এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করছে না। যেমন মুক্তিযুদ্ধে যদি বঙ্গবন্ধু সাহেব মৌলানা ভাসানী বলেন, তাজউদ্দিন বলেন, সৈয়দ নজরুল বলেন, উসমানী বলেন, জিয়াউর রহমান বলেন, খালেদ মোশাররফ বলেন, সিরাজ দত্ত বলেন, যে আছে সমস্ত 11টা সেক্টর তাদেরকে যারা মনে করে তাদেরকে ভুলিয়ে দিবে, তো প্রশ্ন আসে না। এবং আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলছি, আওয়ামী লীগের গত 15 বছরের কুশাসনের বিচার হোক, এটা আমি চাই। শেখ হাসিনা সহ যারা হাইব্রিডরা, আওয়ামী লীগের রিয়েল যারা কর্মী ছিল জীবন, তারা এই দেশে কিভাবে আছে সেটা আমি অতটা না জানলেও কিছু খবর পাই। কিন্তু তাদের নিশ্চয়ই শেখ হাসিনা 3টা ইলেকশন করতে দেয় এই দেশে, অপরাধ করছে, বঙ্গবন্ধুকে তারা ছোট করছে বঙ্গবন্ধুর নাম কইয়া। কিন্তু শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না, আওয়ামী লীগের বঙ্গবন্ধু এক না। মুক্তিযুদ্ধ বাঁচবে, বঙ্গবন্ধু বাঁচবে। এবং যারা বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, মুক্তিযুদ্ধের সমস্ত নেতাদেরকে যারা ছোট করতে চায়, মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়, তাদের বিরুদ্ধে আমার কণ্ঠ সুচ্চারিত থাকবে চিরদিন। এই কথাটা আপনাকে আমি বলে দিলাম। আপনার দল বিএনপি যখন জামাতের সাথে জোট করে ইলেকশন করে, জামাত তখন 18-20টা সিট পায়, আর জামাত যখন একা ইলেকশন করে জামাত 3টা সিট পায়। এটা হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান। সেই জামাত আপনাকে চ্যালেঞ্জ করছে, সেই জামাতের সাথে বিএনপি নেতাদের যে কথাবার্তা নতুন শোনা যাচ্ছে, এটা কি অস্থায়ী কিছু মনে হয়, না এটা রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ? আমি জামাত বলবো না, যারা এইসব কথা বিএনপি সম্পর্কে বলতেছে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতেছে, আমি খুব খুব বিক্ষুব্ধ চিত্তে বলছি, এলোর বাড়ি কলির কাল, ছাগলের চাটে বাঘের গাল। এটা হতে পারে, কিন্তু সময় আসবে যেদিন মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি বৃহত্তর হবিগঞ্জ জেলার একজন, বা বৃহত্তর সিলেট এলাকার একজন নেতা। আপনার হবিগঞ্জের একজন পাকিস্তানি যোদ্ধার মেয়ে উপদেষ্টা পরিষদে আছেন, তিনি আপনাদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনারা কিছুই করেন নাই, এবং আপনি এটা নিয়ে কি উত্তর দেবেন সেটা? আমি দিয়েছি উত্তর, তো তাহলে আপনি নিশ্চয়ই শুনছেন, এখনো বলছি আপনাকে, এরা বাংলাদেশের কেউ না, নবী অব বাংলাদেশ। তারা বাংলাদেশে বহু ধরনের সুযোগ সুবিধা নিবে, জীবনে যৌবনে সবকিছুতে সুযোগ সুবিধা নিবে। তাদের বাপেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা কইরেও বেঁচে ছিল, এইগুলো আমাদের দেশের জন্য কলঙ্কের ব্যাপার। কিন্তু উনি যদি আরো আগায়, যেটা আমি শুনতেছি, বাংলাদেশকে বন্ধক দেবার মধ্যে যারা যারা আছে, সেন্ট মার্টিনকে উনি নাকি এর মধ্যে আছে, তাইলে কিন্তু এর পরিণতি খুব খুব আমি সুখকর হবে বলে আমি মনে করি না। আমি সেন্ট মার্টিন নিয়ে যা শুনতেছি, এখানে যদি বিদেশি কোন স্টিমার লাগে, এর জন্য দায়িত্ব নিতে হবে ইউনূস সাহেবের সরকারকে, এবং প্রধান দায়ী হবে সেই ভদ্র মহিলা, যিনি খুব সুন্দর করে কথা বলে মানুষকে বলতে চান যে রাজনীতিবিদরা কিছু করে নাই, রাজনীতি জানেন না। এমন কোন শর্তে ক্ষমতা এসছে মনে হয় আপনার? সেন্ট মার্টিন দ্বীপকে কোনো সুবিধা দেয়া বা কোনো একটা
আমি দেশের জানি না, আমাকে এটা দেখতে হবে। আমি পট করে এত বড় কথাটা বললাম না, তবে আমি জানি আমার দেশকে নিয়ে যেভাবে চক্রান্ত করা হচ্ছে, এখানে সেন্ট মার্টিনের দিয়াগো গার্সিয়ার মতো স্টিমার লাগতে পারে। এটা খুব অসম্ভব না, যদি লাগে এই সরকারকে তার সমস্ত দায়িত্ব নিতে হবে। তবে মুক্তিযুদ্ধ হিসেবে আমি বলি, জীবন যতদিন আছে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করব, আমার দেশ যাতে পরাধীন হয়ে না যায়, আমার দেশের মায়েরা বোনেরা যাতে আমাদের না কাঁদে। 71-এর যুদ্ধে 71-এর সহযোগী দেশ ছিল ভারত। সেই ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছি এবং তা গর্ব করে বলছি আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নত হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা আপনি কিভাবে নেবেন সেটা? পাকিস্তান আগে আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করে লো, তালেবানদের সাথে, আমাদের সাথে তো পরে। ওই যে আমাদেরকে বলতেছে হারানো ভাইকে নাকি ফেরত পাইছে। আরে বেটা, আমি তোর হারানো ভাই নাকি? তোর তো হারাই দিছি আমি তোকে রাত্রি মেরে বিদায় করে দিছি, সারেন্ডার করাইছি। কাজেই ইন্ডিয়া আমার প্রতিবেশী দেশ, আমি নিশ্চিত ভাবে চাই ইন্ডিয়ার সঙ্গে আমাদের সমান সমান মর্যাদা নিয়ে সম্পর্ক হোক এবং আমাদের সম্পর্ক ভালো হোক, এটা আমি চাই। কিন্তু এই জিনিসটা তো আমার হাতে না। যদি কোনোদিন আমাদের হাতে আসে, নিশ্চিত ভাবে আমরা চেষ্টা করব ইন্ডিয়ার সঙ্গে যাতে আমরা সমান মর্যাদা নিয়ে বসবাস করতে পারি। প্রতিদিন প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন যুদ্ধমুখী মনোভাব নিয়ে কথা বলা আমার যেমন ঠিক না, তাদেরও ঠিক না। এই অবস্থাটাকে আমরা ফিরত আনতে চাই, যে আমরা সুপ্রতিবেশী। এই কথাটা খুব ক্লিয়ার। আমি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাই না। পাকিস্তানকে আমি সবসময় মনে রাখবো, যতদিন পাকিস্তান আমার কাছে হাত জোর করে ক্ষমা না চাবে জাতি হিসাবে, ততদিন পর্যন্ত কোনোদিন আমি পাকিস্তানকে মাফ করব না। এখন যত ছোট ভাই বড় ভাই হারানো ভাই যারা হোক, ওরাও তাই ছিল, 71 সনে তাদের ভাই ছিল, এখন তারা আবার ভাই হইতে যাইতেছে, আমরা না। অনেক ধন্যবাদ ফজলু ভাই। আপনি হচ্ছেন সেই প্রজন্মের প্রতিনিধি যারা আপনার যুদ্ধের মাধ্যমে আমাদেরকে দেশ দিয়ে গেছেন। আপনাদের শেষ সময়টা ভালো কাটুক, বাংলাদেশটা ভালো কাটুক, এই দোয়া আমাদের থাকলো আপনার জন্য ফজলু ভাই। আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনার জন্য দোয়া করি দেশের জন্য যাতে কিছু করে নিজের শেষ জীবনটা কাটাতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। আপনাকে সমস্ত চেতনা দিয়ে আপনাকে আমার অভিনন্দন জানাইলাম।